স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এক হাতে চায়ের কাপ পিরিচ এবং অন্য হাতে নুডলস নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই বারিশ বলল, প্রেমে পড়ে কি তোর বুদ্ধি লোপ পেল ফালাক? ফালাক ভ্রু কুঁচকে জানতে চাইল, কেন? ট্রে নিয়ে পড়িস না, এভাবে চা পড়ে যাবে। ফালাক জিব্বায় কামড় দিয়ে দুই চোখ খিচে বন্ধ করে নিল। ইস, মাথাতেই আসেনি। যা ট্রেনে। ফালাক রান্নাঘরে ফিরে ট্রে নিয়ে নিশোর ঘরের দিকে ছুটল। নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিশোর ঘরের দরজার সামনে উপস্থিত হলো। হাতের উল্টো পাশে আঙুলের শক্ত অংশ দিয়ে কড়া নাড়তেই পড়ার শব্দ থেমে গেল। উঁচু গলায় জানতে চাইল, কে? আমি ফালাক, দরজাটা খুলুন। খানিক বাদেই খট করে দরজা খোলার শব্দ হলো। নাশতার ট্রে হাতে ফালাককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিশো বেশ অবাক হলো। এ বাড়িতে আসার পর এভাবে শুধু একদিনই খাবার এসেছিল, আর আজ এত সকালে নাশতা। ফালাক নিশোর দিকে তাকিয়ে বলল, ভেতরে আসতে বলবেন না, বাইরে এইভাবে দাঁড় করিয়ে রাখবেন? এসো এসো, ভেতরে এসো, বাড়ি তো তোমাদেরই। আমি আসতে বলার পর নিষেধ করার কে? ফালাক পা বাড়াতে নিশো এক পাশে গিয়ে দাঁড়ালো। ফালাক নাশতার ট্রে বিছানার উপর রেখে নিশোর দিকে ফিরে তাকালো। গম্ভীর মুখে বলল, বাড়ি আমাদের ঠিকই, কিন্তু এখানে তো আপনি থাকছেন, তাই না? আমি অনুমতি না নিয়ে বা আপনি ভেতরে প্রবেশের অনুমতি না দিলে কিভাবে আসবো আমি? আমি যদি আপনার বাসায় থাকতাম, তাহলে নিজের বাড়ি বলে কি যখন তখন রুমে যেতে পারতেন আপনি? দীর্ঘশ্বাস ফেলল নিশো। এই মেয়ের সাথে কথাই পেরে উঠবে না। মুখ ফসকে সত্যি কথা বলে ফেললেও যুক্তিতে হারতে হবেই। পরিস্থিতি স্বাভাবিক করতে নিশো বলে উঠল, সকালে নাস্তা বানিয়ে আসতে কে বলেছে? পড়াশোনা নাই, এই বয়সে শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে? আপনার বাবাকে বলবো? আপনার বাপকে বলুন ছেলেকে বিয়ে দিয়ে দিতে। আপনার বাপ রাজি হয় কিনা দেখুন। বাপ আমাকে বাড়িতে রাখতে চায় না, আবার আমার বউকে। কোনো মেয়ের কপাল পোড়াতে ইচ্ছুক নয়। ফালাক পরিবেশ হালকা করতে বলল, টাকা রাতে পেয়ে তখনই বই কিনে এনেছেন। কি ভালো স্টুডেন্ট আপনি। সময় তো বেশি নেই, ভেবেছি যেহেতু এই বিষয়ে সেহেতু পড়তেই হবে। অনেক সময় আছে তো। আরে দেখতে দেখতে চলে যাবে। সবাই তো কয়েক বছর আগে থেকে প্রিপারেশন নিতে থাকে, আমি কয়েক মাস তো অন্তত ভালোভাবে পারবই। পড়ুন, আর নাস্তাটা করে নিন আগে। নাস্তা করে নিলে দেখবেন সব কিছু আরো তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। নিশো নাশতার দিকে তাকিয়ে বলল, চা তো ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই। আমি আর এখন গরম করে এনে দিতে পারবো না। এখন কষ্ট করে ওটাই খেয়ে নিন। সন্ধ্যায় এক কাপ চা আপনার পাওনা রইল, ওকে? নিশোকে চুপ থাকতে দেখে ফালাক শুধালো, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ভাবছি, কি? এই যে আমার জায়গায় অন্য কেউ হলে কি করতে? চা ঠান্ডা হয়ে গেছে বললে চা নিয়ে চলে যেতাম। আপনি বলে এই কথা বলার পরেও চা খেতে দিচ্ছি আমি। নিশো কপাল শটান বিস্তৃত করে ভ্রু উঁচিয়ে বলে উঠল, ভয়ঙ্কর। আপনি হাতে নিয়ে দেখুন, এখনো গরম আছে। আমি আসার আগে বুঝেছিলাম কথা বলতে বলতে চা খেতে দেরি হবে, তাই একটু বেশি করেই গরম করেছিলাম। তবুও যদি ঠান্ডা হয়, আমি তাহলে গরম করে নিয়ে দিচ্ছি। নিশো চায়ের কাপটা হাতে নিয়ে কাপের তলায় হাত বুলিয়ে বুঝল খুব একটা ঠান্ডা হয়নি। মৃদু হাসল সে। চায়ে চুমুক দিয়েই পেছনের দরজার দিকে তাকিয়ে উচ্ছ্বসিত হয়ে ডাক দিল, রোজমেরি। সাথে সাথে ওপাশ থেকে সাদা রঙের একটা হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে বিড়াল দৌড়ে এলো। নিশোর পায়ের কাছে এসে আওয়াজ করলো, মিয়াও। রোজমেরিকে দেখে ফালাকের মুখে হাসি ফুটল। সাথে সাথে নিজেও বসে পড়ল মেঝেতে। আলতো করে বিড়ালটির গায়ে হাত বুলাতেই ফালাকের হাত চেটে দিল সে। ওলে আমার মিলি বাবুটা বলেই কোলে তুলে নিল সে। নিশো অবাক হলো। মেরি সবার কাছে যায় না, বাড়িতে নিশোর মতোই তার বাবাকে অপছন্দ করে সে। এই কদিন তোয়া রেখেছিল, কিন্তু নিশোকে না দেখে খাওয়া দাওয়া ভুলে সব সময় নিশোর রুমে পড়ে থাকতো। তোয়া সন্ধ্যায় মেরির কথা জানাতেই তাকে রাতে নিয়ে এসেছে সে। নিশো চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, রোজ তোমাকে চিনল কবে? ও সবার কাছে যায় না। ফালাক রোজমেরির মুখের সাথে গাল ঠেকিয়ে আতুরে গলায় বলল, মেরি বাবু তো আমাকে চিনে, তাই না মেরি? নিশো চায়ে আরেকটু চুমুক দিয়ে বলল, কিভাবে চিনল?
তো আপু তো মাঝে মাঝে মেরিকে নিয়ে বের হতো। আমাদের দেখা হলে এই বাড়িতে আসলে মেরি আমি রাখতাম ওকে। এ বাড়িতেও এসেছে রোজ? হ্যাঁ এসেছে তো। আজ থেকে মেরি আমার কাছে থাকবে। নিশো এবার জোর গলায় না বলল। ফালাক রোজমেরির গায়ে আলতো স্পর্শ করে বলল, কিন্তু মেরি তো আমার কাছে থাকবে বলেছে। নিশো চায়ের কাপ বিছানায় রেখে ফালাকের কাছ থেকে রোজমেরিকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, আমি এখানে আছি বলে রোজ ওই বাড়িতে ভালো ছিল না, খাওয়া দাওয়া করছিল না ঠিক মতো, তাই আমার কাছে এনেছি। তোমার কাছে থাকবে না, ওর শরীর নষ্ট হবে। ওকে তো আমার কাছেই থাকতে হবে, আপনি তো বাসায় সবসময় থাকেন না। নিশো কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যখন বাইরে যাব তখন তোমার কাছে রেখে যাব, হবে? ঠিক আছে, এখন আপনি পড়তে বসুন আর মেরিকে আমার কাছে দিন, পড়া শেষ হলে নিয়ে আসবেন। নিশো এবার স্বইচ্ছায় রোজমেরিকে ফালাকের কোলে দিয়ে দিল। ফালাক রোজমেরিকে আদর করতে করতে বাহির হবে, ঠিক তখনই নিশো বলে উঠল, আমার সব কিছুতেই ভাগ বসাচ্ছ। ফালাক পিছনে না ঘুরেই বলল, একদিন আপনার উপরেও ভাগ বসাবো। ফালাক খয়েরি রঙের একটা সুন্দর শাড়ি পরে নিশোর জন্য অপেক্ষা করছে, হাতে ঘড়ি, চোখে কাজল আর লম্বা একটা বেনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেও তাকে সুন্দর লাগছে, তবে সেদিন একটু বেশি সুন্দর লাগছিল আজকের তুলনায়। আগামীকাল ফালাকের জন্মদিন। সে মনে মনে ঠিক করেছে 18তম জন্মদিন সে শাড়ি পরে কাটাবে। রাত 12টায় আজ সে ছাদে যাবে, ছাদে গিয়ে চাঁদ দেখবে। চাঁদা ছুটবে তো। ফালাক দৌড়ে জানালার দিকে এসে বাহিরের আকাশ দেখল। আজ আকাশ পরিষ্কার, জানালা দিয়ে চাঁদ দেখা না গেলেও তারা ঠিকই দেখা যাচ্ছে। টেবিলের দিকে ফিরে এলো সে। ঘড়িতে 6:38, এখনও অনেকটাই দেরি। অপেক্ষা করতে তার একটুও ভালো লাগছে না। ফালাক মায়ের রুমের দিকে হাঁটা ধরল। জাভেদ সাহেব এই কয়েকদিনে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন, হাতের সেলাইও গতকাল খুলে এসেছেন। সেদিন ঘটেছে এক ঘটনা। ফালাক নিজেই গিয়েছিল বাবার সাথে হাতের সেলাই খোলার সময়। বাবার পাশেই বসেছিল সে। যখনই সেলাই খুলতে হাত দিল তখনই সে চোখ খিচে বন্ধ করে নিল, বলে উঠল, বাবা আমি বাইরে অপেক্ষা করছি, আমি এইসব দেখতে পারবো না, আমার ভয় লাগে। তোমার ব্যথা লাগবে আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, পারবো না আমি। ফালাকের কর্মকাণ্ডে ডাক্তার সাহেব হেসে ফেললেন। কাজ থামিয়ে তিনি ফালাককে বললেন, ডাক্তার হওয়ার সম্ভাবনা নেই। সেলাই খোলাই যদি সহ্য করতে না পারেন তবে বড় বড় অপারেশন করবেন কিভাবে? ফালাক ডাক্তারের দিকে খেয়াল করল। ডাক্তার সুদর্শন যুবক, বয়স অল্প। বয়স আন্দাজ করে দেখলেও তার ভাইয়ের বয়সই হবে। বিয়ে করতেও পারে আবার নাও করতে পারে, সুতরাং এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বোকামি না করে উঠে দাঁড়ালো, বলল, আমি মানবিকের স্টুডেন্ট স্যার, ডক্টর হওয়ার সম্ভাবনা আমার কোনোভাবেই নেই। ডক্টর পছন্দও না। আপনি সেলাই খুলুন, আমি বাবার জন্য বাইরে ওয়েট করছি। ওপাশ ফিরে বসে থাকো মা, বাইরে অনেক মানুষ। ফালাককে ওখানেই চেয়ার ঘুরিয়ে উল্টো দিকে ফিরে বসে থাকতে হলো। রোগীকে সাথে নিয়ে এসে তারই ভয় পাওয়ায় ডাক্তার বেশ মজা নিল ভেবে গা চলে গেল ফালাকের। এরপর 2 দিন বাসায় কল দিয়ে জাভেদ সাহেবের সাথে কথা বলেছে ডাক্তার। লাস্ট সেদিন তো ফালাকের মায়ের সাথেও কথা বলেছে। বিষয়টা একদমই ভালো লাগেনি ফালাকের, ভালো লাগার কথাও না। মায়ের রুমে ঢুকতেই ফালাক দেখল রাবেয়া বেগম কারো সাথে ফোনে কথা বলছেন। একবার ফালাককে খেয়াল করে মৃদু হাসলেন, হাত দিয়ে ইশারা করে বোঝালেন ফালাককে অসম্ভব সুন্দর লাগছে। মাকে ফোনে ব্যস্ত থাকতে দেখে ফালাক রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে টেবিলে রাখা বইগুলো থেকে হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা বইটা হাতে নিল। বিড়বিড় করে বলল, অপেক্ষা হাতে নিয়ে তার অপেক্ষা করি, দেখি কতক্ষণে আসেন উনি। না, বসে থাকতে তার ভালো লাগছে না। উপন্যাসের বই পড়তে তো একদমই ভালো লাগে না তার। মনে মনে ভাবল, নিশো ভাইয়া যে এত ধৈর্য কোথায় পায় কে জানে। ধীর পায়ে রান্নাঘরে চলে গেল ফালাক। ফ্রিজ থেকে দুধ বের করে চা করতে লেগে গেল সে। আজ অন্তত সে নিজে চা করে খাওয়াবে নিশোকে। অন্যদিন পড়ার চাপে নিজের হাতে চা করে খাওয়ানোর সুযোগই পায় না সে। চা হতে বেশ কিছু সময় পেরিয়ে গেল। চা বানানো শেষ করে মায়ের রুমে গেল সে। রাবেয়া বেগম এখনও ফোনে ব্যস্ত। ফালাক নিশ্চিত হলো তার খালামণি কল দিয়েছে। 2 বোনের কথা 1 ঘন্টায়ও শেষ হবে না। মাকে 1 কাপ চা দিয়ে নিজের রুমের দরজায় দাঁড়াতেই দেখল নিশো তার দিকে ফিরেই চেয়ারে বসে আছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিশো কখন এসেছে বুঝতেই পারেনি সে। ফালাককে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল নিশো। ফালাক ধীর পায়ে নিশোর দিকে এগিয়ে এলো, চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, নিন চা খান। নিশো চায়ের কাপটা হাতে নিয়ে শুধালো, আজ পড়বে না? পড়বো না কখন বললাম? শাড়ি পরেছো যে? শাড়ি পরলে কি বই পড়া নিষেধ? এখানে হুমায়ুন আহমেদের অপেক্ষা বই। তো স্যারের বইয়ের নায়িকারা তো শাড়ি পরে পড়তে বসতে চায় না। আমি ভাবলাম তুমি বইয়ের ওই ঘটনা পড়ে এখন আর পড়তে বসতে চাইবে না। আমি আপনার হুমায়ুন স্যারের বইয়ের নায়িকা না। আপনি কখনো বই লিখলে আপনার বইয়ের নায়িকা হতে রাজি আছি। আপনি তার বিপরীতে লিখবেন। আপনার বইয়ের নায়িকার শাড়ি পরে বই পড়ার ইচ্ছে আছে। শাড়িতে তোমাকে সুন্দর লাগে। কোনো কিছুতে লাগে না? হ্যাঁ সেটাও লাগে, তবে শাড়িতে বেশি। ভাবছি বিয়ের পর প্রথম 6 মাস প্রতিদিন শাড়ি পরবো। বরের চোখ ঝলসে দেবো একদম। ফালাকের কথায় হেসে ফেলল নিশো। চায়ে চুমুক দিয়ে টেবিলের দিকে ঘুরে বসে বলল, পড়তে বসো। আজ কত তারিখ? 7 তারিখ। কেন? এমনি জিজ্ঞেস করলাম। চা কেমন হয়েছে? তোমার হাতের চা সুন্দর। আমার হাতের সব কিছুই সুন্দর। তুমিও। নিঃশ্বাসটা কেমন আটকে গেল ফালাকের। চোখাচোখি হলো দুজনের। নিশো তাকাতেই ফালাক চোখ নামিয়ে নিল। ফালাক আলতো গলায় বলে উঠল, আমাকে কেমন লাগে আপনার? আলোর মতো লাগে। ফালাক ভ্রু কুচকালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, আলোর মতো কেন? এই যে কাছাকাছি থাকলে তাকানো যায় না, অথচ কিছু সময় তোমাকে দেখলে মুখে আপনা আপনি হাসি ফুটে যায়। আপনি অনেক কিছুই বোঝেন তাই না? কি বুঝবো? আপনি কালকে তারিখটা ভুলে গেছেন? না তো। ভুলেননি? না, তারিখ কেন ভুলবো? না এমনি। শাড়ি পরেছি কেন জানতে চাইলেন না? নিশো বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, কারণ আছে নাকি? হ্যাঁ, আজ রাতে আমি ছাদে উঠব। অনেক দিন রাতে ছাদে যাওয়া হয় না। আজ শাড়ি পরে চন্দ্রবিলাস করব। এখন তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে। তাড়াতাড়ি কেন? 8:30টার মধ্যেই তো চলে যাবেন। আপনার উচিত পড়ার সময় পিছিয়ে দেয়া, যেন পড়িয়ে খেয়ে একেবারে চলে যেতে পারেন। কাল থেকে তাহলে 8:30টায় আসি। হ্যাঁ আসুন। ফালাক পড়ায় মন দিতে পারছে না। হিসেব অনুযায়ী আজকেই নিশোর উপহার দেওয়ার কথা ছিল। নিশো এখনও উপহারের কথা কিছুই বলেনি। নিশোকে অদ্ভুত লাগছে ফালাকের। জন্মদিন তারিখ বলে দেওয়ার পরও একটা মানুষ কিভাবে ভুলে যেতে পারে? সেদিন হিসেব করে প্রয়োজনের চেয়ে বেশি টাকা বইয়ের মাঝে রেখেছিল সে। নিশোর থেকে উপহার পেতে ইচ্ছে করছিল এবার। 2 বছর আগের পায়েলের রং উঠে যাওয়ার পরও যত্নে রেখে দিয়েছে সে। 2 বছর আগে ঈদের কেনাকাটা করতে ফালাক আবিরের সাথে মার্কেটে গিয়েছিল। কেনাকাটার শেষের দিকেই নিশোর সাথে দেখা হয়ে গিয়েছিল। ফালাক তখন নিশোর থেকে পায়েলটা কিনে নিয়েছিল। রং উঠে যাওয়ার পরও সেটা যত্ন করে গোপন জায়গায় রেখে দিয়েছে সে। ঘড়িতে 8:30। ফালাক বই বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। লজ্জা লাগছে তার। 1.5 ঘন্টায় লোকটা কোনোভাবেই অন্য কোনো কথাবার্তা বলেনি। প্রিয় মানুষের থেকে দূরে থাকলে নিজেকে মানিয়ে গুছিয়ে রাখা যায়, কিন্তু সামনে আর এত কাছে থাকলে না দেখে কিভাবে থাকা যায়? পড়া বোঝানোর সময় ফালাক নিশোর দিকে তাকিয়ে থাকলে নিশো কয়েকবার বলে উঠেছে, ফালাক, পড়া বোঝানোর সময় বই দেখতে হবে, আমাকে না। বই দেখলে পড়া ভালোভাবে বুঝবে। মুখের কথার সাথে বইয়ের ভাষার মিল পেলে তবেই তো সহজ মনে হবে। আগামীকালের পড়া বুঝিয়ে দিয়ে নিশো দাঁড়াবে, তখন ফালাক বলে উঠল, শুনুন, আমি কালকে পড়বো না। কালকে আপনার ছুটি। ছুটি স্যার দেয়, স্টুডেন্ট না। সামনে পরীক্ষা, ভদ্রমের মতো পড়তে বসবে। আমিও অভদ্রতা করেছি আপনার সাথে? কি করেছি আমি? কালকে আমি পড়বো না। না পড়লে ছুটি চাইবে। অসুস্থ থাকলে আমি নিজেই ছুটি দেব। সেখানে তুমি আমাকে ছুটি দেওয়ার কে? আপনি এইভাবে কেন কথা বলছেন? স্টুডেন্টদের সাথে কিভাবে কথা বলবো? যার সাথে যেভাবে কথা বলা উচিত আমি সেভাবেই বলছি। কঠোর হচ্ছেন। নরম নই আমি। আজকে পড়া পারোনি, কাল যেন এমন না হয়। আজ মাফ করেছি, কালকে পারবো না। কি করবেন? মারবেন? চাচিকে বলে দেবো পড়াশোনা করো না, পড়ানোর সময় শুধু মুখের দিকে তাকিয়ে থাকো। মাথা নিচু করলো ফালাক। ছি, মুখের উপর এভাবে বলল?
মনে মনে প্রতিজ্ঞা করলো ফালাক কাল থেকে আর একবারও দেখবে না সে। নিশো বেরিয়ে যেতেই দরজা আটকে বিছানায় এসে বসলো সে। মিনিটের মাথায় নিশোর নম্বর থেকে মেসেজ এলো। 12টা পর্যন্ত জেগে থাকবেন, প্রয়োজনে কথা আছে, রিপ্লাই করবেন না মেসেজের। আমি যথাসময়ে আবার মেসেজ দেব। আবির আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। সারাদিন তার খুব পরিশ্রম করতে হয়েছে। সন্ধ্যা হওয়ার পর শরীর আর পারেনি, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। জাবেদ সাহেব এটা ভেবে সন্তুষ্ট আছেন যে আবির খুব পরিশ্রমী ছেলে। সবাই একসাথে খেতে বসেছে। আবির যখন বাড়ি ফিরেছিল ততক্ষণে নিশো ফালাককে পরিয়ে নিজের রুমে চলে গিয়েছিল। আবির ফ্রেশ হয়ে নিশোর বিছানায় গা এলিয়ে দিয়ে নানা রকম কথাবার্তা বলে দুজনে একসাথে এসে খেতে বসেছে। জাভেদ সাহেবও এসে বসেছেন তাদের সাথেই। রাবিয়া বেগম সবার প্লেটে ভাত এবং গরুর মাংস তুলে দিচ্ছেন। আবির এক পিস মুখে দিয়ে বলে উঠল, রান্নাটা আজকে অনেক মজা হয়েছে মা। সারাদিনের এত ছোটাছুটির পর তৃপ্তি সহকারে একটু খেতে পারবো। নিশোও এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, হ্যাঁ চাচি, আজকের রান্নাটা কিন্তু জোস হয়েছে, আপনার হাতে জাদু আছে। রাবেয়া বেগম জাভেদ সাহেবের পাশের চেয়ারে বসতে বসতে বলল, রান্নাটা আজ আমি করিনি, ফালাক করেছে। বিকেলে রান্নাঘরে নিজে গিয়ে রান্নাটা করলো। আজ নাকি তার এভাবেই মাংস রান্না খেতে ইচ্ছা করছিল। নিশোর মুখটা উজ্জ্বল হলো। আবির এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, কই তোমার মেয়ে কই? সে খাবে বলে এত সুন্দর করে রান্না করলো, আর তাকেই দেখছি না। কোথায় সে? রাবিয়া বেগম পিছের দিকে একটু বাঁকা হয়ে ফালাকের রুমের দিকে দেখে বললেন, ফোন টিপছে হয়তো বসে বসে। আবির গলা উঁচিয়ে ডাকতে শুরু করলো, ফালাক, এই ফালাক, খেতে আয়, জলদি আয়, তোর জন্য পুরস্কার আছে। আসছি। বলেই রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো ফালাক। টেবিলের চারপাশে সবার দিকে চোখ বুলিয়ে নিতে গিয়ে নিশোর দিকে তাকাতেই নজর যেন স্থির হয়ে গেল। সব কিছুর সমাপ্তি যেন এখানেই। ফালাককে দাঁড়িয়ে যেতে দেখে আবির হাত বাড়িয়ে ফালাককে ডেকে বলল, আয় আমার কাছে আয়। ফালাক নিশোর দিক থেকে নজর সরিয়ে আবিরের দিকে তাকালো। মৃদু হেসে ভাইয়ের কাছে পাশের চেয়ারে বসে পড়ল। আবির খেতে খেতেই বলল, তোর রান্নাটা আজকে আমার মন ভালো করে দিয়েছে। বল আজকে কি চাস? ফালাক ঠোঁটে আঙুল দিয়ে ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আজকে তোর ওয়ালেটে যত টাকা আছে সব আমার। আবির হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে নিশো হো হো করে হেসে উঠল। ঠোঁটে হাসি লেপটে বলল, দে এবার, সে তার ইচ্ছে মতো চেয়েছে, এবার তার ইচ্ছে পূরণ করার জন্য ওয়ালেটটা ওর হাতে ধরিয়ে দে, ভাইয়ের মতো কাজ কর। চুপ থাক তুই। আর ফালাক, আমার ওয়ালেটে অনেক টাকা আছে, এত টাকা তোকে দেওয়া যাবে না। শেষের কথাটা ফালাককে উদ্দেশ্য করে বলল আবির। রাবিয়া বেগম আর জাবেদ সাহেব খাচ্ছেন আর ওদের তিনজনের কর্মকাণ্ড দেখছেন। ফালাক এবার ঠোঁট ফুলিয়ে বলে উঠল, তুই চাইতে বলেছিস, আমি চেয়েছি, দিবি কি না সেটা তোর ব্যাপার। দিব বলে চাইতে বললাম, তাই বলে এভাবে চাইবি? আমার চাওয়ার কথা আমি চেয়েছি। বলেই নিজের প্লেটে খাবার বেড়ে নিয়ে খেতে লাগলো ফালাক। আবির খাওয়া শেষ করে বলল, আচ্ছা মোট টাকা 10 ভাগের 1 ভাগ নে, তবুও অনেক টাকা। ফালাক কিছুক্ষণ ভেবে বলল, কত টাকা আছে তোর কাছে? 30,000 টাকা। তাহলে তুই আমাকে 5,000 দে, মাফ করে দিব। কালকে আমি তো আপু আর ইনাম আপুকে আসতে বলেছি, ওদের সাথে বের হব আমি কালকে। তোয়া আসবে শুনেই নিশো বলে উঠল, বাবা তোয়াকে আসতে দেবে না হয়তো, আমি এখানে উঠেছি তার জন্য উনি আরো বেশি রেগে আছেন। ফালাক নিশোর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি চাইলে আপনার আম্মাকেও এখানে নিয়ে আসতে পারেন। নিয়ে এসো তবে। নিয়ে আসতে পারলে কি দেবেন? পরিবর্তে চাওয়ার অভ্যাস কেন তোমার? আচ্ছা আনতে পারলে কাল পড়া, না পারলে মাফ করে দেবো, যাও। আমি সব পড়া কমপ্লিট করেছি। আচ্ছা তাহলে পাবে কিছু একটা। ঠিক আছে, অপেক্ষা করুন। বলেই ফালাক উঠে দাঁড়ালো। ভাইকে ঠেলে নিয়ে তার রুমে চলে গেল। নিজেই ওয়ালেট থেকে 5,000 টাকা নিয়ে বলল, ইনাম আপু আসবে কাল। আবির তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল, আজ তো একটা ঝামেলা। ঝামেলার জন্য রেডি হয়ে যাও ব্রো। বাসায় আনিস না যেন, আমি কাল ছুটি নিয়েছি, আমার দিনটা নষ্ট করিস না। জ্বালাবে না সেই কথাটা দিতে পারছি না। আর কত লাগবে? 2,000, আর 2,000 টাকা দিলেই প্রবলেম সলভ করে ফেলবো।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।